চ্যাপ্টার নাম্বার 10 দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার মধ্যে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা ছবি। এখানের মধ্যে গ্লোবের মধ্যে কীরকম দেখতে লাগে, এটি ত্রিভুজ আকৃতি দেখতে লাগে এবং ভালোভাবে নজর করলে আমরা বুঝতে পারবো যে এটি বেশিরভাগ অংশ কিন্তু দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে এবং পুরোপুরিভাবে পশ্চিম গোলার্ধে অবস্থান করছে। এবার এখানে কিছু বিশেষ জায়গা, বিশেষ বৈশিষ্ট্য যেগুলো আমাদের এখানের মধ্যে দেওয়া আছে সেগুলো আমরা দেখব। প্রথমে বলছে আন্দিজ। আন্দিজ হচ্ছে এখানে এবং পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ, যেটি কিনা এটি পশ্চিম অংশের মধ্যে দিয়ে যাচ্ছে। কর্ডিলেরারই বিস্তার হচ্ছে আন্দিজ পর্বত শ্রেণী। এবার হচ্ছে পৃথিবীর বৃহত্তম যে নদী সেটা হচ্ছে আমাজন নদী, এই অংশের মধ্যে দেখতে পাওয়া যায়। এখানে জলপ্রপাত দেখতে পাওয়া যায় উপর দিকে, যেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জেল জলপ্রপাত। এখানে ওরিনোকো নদী আছে, তার মধ্যে অ্যাঞ্জেল জলপ্রপাত দেখতে পাওয়া যায়। পরের দিকে এগুলো আছে, যেটা কিনা উচ্চতম জলপ্রপাত পৃথিবীর। আর এখানে হচ্ছে উচ্চতম যে লেক সেটা হচ্ছে টিটিকাকার, এই অংশের মধ্যেই অবস্থান করছে। পরের দিকে ম্যাপে দেখানো হবে, সেটাও এখানে রয়েছে। এছাড়া এখানে আমাদের যেমন ভারতবর্ষে আমরা জানি সিন্ধু সভ্যতা ছিল, ঠিক সেরকমই এখানের মধ্যে একটা প্রাচীনকালের সভ্যতা ছিল, যেটা হচ্ছে মায়া সভ্যতা। মায়া সভ্যতার ব্যাপারে আমরা মানে এখানের মধ্যে জানলাম যে এখানে মায়া সভ্যতাও দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার বলা হচ্ছে যে আমরা জানি যে এশিয়া, আফ্রিকা, তারপর উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা তৃতীয় বৃহত্তম ছিল এবং চতুর্থ যেটা বৃহত্তম মহাদেশ সেটি হচ্ছে আমাদের এই মহাদেশ অর্থাৎ দক্ষিণ আমেরিকা। ভারত থেকে এটি প্রায় 5 গুণ আয়তনে বড় মহাদেশ এবং আমরা আগের চ্যাপ্টারতেও দেখেছিলাম যে আমেরিকো ভেসুপুচি ইনি প্রথমবার বলেন যে এটি একটি নতুন মহাদেশ এবং তার নাম অনুসারে আমেরিকার নাম হয়। এবার এই দক্ষিণ আমেরিকার ব্যাপারে কিছু আরও ভূগোলের বিষয়ে কিছু জিনিস আরোপণের মধ্যে দেওয়া হয়েছে, যেখানের মধ্যে বলা হচ্ছে যে এই যে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রায় এদিকে হচ্ছে 34 ডিগ্রি পশ্চিম থেকে প্রায় এদিকে হচ্ছে 81 ডিগ্রি পশ্চিম, প্রায় 81 ডিগ্রি কিছু মিনিট দেওয়া আছে বইয়ের মধ্যে। তো মানে মোট কথা পুরোপুরিভাবে পশ্চিম গোলার্ধের মধ্যে এটি অবস্থান করছে। তেমনি উপর দিকে দেখলে 12 ডিগ্রি আমরা দেখতে পাবো উত্তর থেকে এখানের মধ্যে প্রায় 55 ডিগ্রি দক্ষিণ যে অক্ষাংশ সেখান পর্যন্ত অবস্থান করছে, অর্থাৎ কিনা কিছুটা হলে উত্তর গোলার্ধে এবং পুরোপুরি দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে। এই যেখানে এটা দিয়েছে যে 12 ডিগ্রি 28 মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণ দিকে যদি দেখি 55 ডিগ্রি 59 মিনিট দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এটি বিস্তার করছে এবং পূর্ব দিকে 34 ডিগ্রি 50 মিনিট পশ্চিম দ্রাঘিমাংশ থেকে 81 ডিগ্রি 20 মিনিট পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এটি অবস্থান করছে। এর সীমা যদি বলা হয় তাহলে চারিদিকে আমরা বিভিন্ন ধরনের সাগর, মহাসাগর দেখতে পাচ্ছি। একদিক তো হচ্ছে উত্তর দিক, এদিকটা উত্তর দিক এবং এই দিকে হচ্ছে পূর্ব দিক। উত্তর এবং পূর্ব দিকে যদি আমরা দেখি তাহলে আটলান্টিক মহাসাগরকে দেখতে পাচ্ছি। তেমনি পশ্চিম দিকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরকে দেখতে পাওয়া যায়, আর দক্ষিণ দিকে অবশ্যই কুমেরুকে দেখতে পাওয়া যায়। উত্তর পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর এখানে অবস্থান করছে। এবং এই যে উত্তর পশ্চিম দিকে আমরা দেখতে পাবো এখানে পানামা খাল, যেটি কিনা এটিকে এই দেশকে এই পানামা খাল উত্তর আমেরিকা, উপর দিকে ছিল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে ভাগ করছে, যেটা কিনা আগে অ্যাকচুয়ালি এই দুটো জুড়ে ছিল, যোজক ছিল পানামা যোজক, যেটি কিনা 1914 সালে ওখানে খাল কেটে এটাকে এখানের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য খালটাই কাটা হয়েছে, যেটি কিনা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে ভাগ করছে। প্রধান নদী আমরা পড়েছিলাম এর আগের পাতাতেই ছিল, সেটা হচ্ছে অ্যামাজন, সবথেকে বৃহত্তম নদী এবং এই অ্যামাজনের ব্যাপারে পরের দিকে আরও ভালোভাবে দেওয়া আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পর্বতের নাম। সেটা হচ্ছে আমাদের সবথেকে উচ্চতম যে পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে অ্যাকানকাগুয়া। যদি আমরা পরের দিকে ছবিতে দেখি তাহলে এখানে অ্যাকানকাগুয়াকে দেওয়া আছে। এই গোটাটা হচ্ছে আমাদের আন্দিজ এবং তার মধ্যে এই যে চূড়াটা তার নাম হচ্ছে মাউন্ট অ্যাকানকাগুয়া পর্বত শৃঙ্গ, কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ এই দক্ষিণ আমেরিকার। এবার বলা হচ্ছে যে এখানের মধ্যে 13টি দেশ আছে এবং এখানের মধ্যে কিছু শহর আছে যেমন রিও ডি জেনেরি, সান্টিয়াগো, মন্টেভিডিও, কুইটো এবং বুয়েনোস এয়ার্স। এবার আমাদের জানতে হবে লাতিন আমেরিকার ব্যাপারে। এখানের মধ্যে বলা হয় যে উত্তর যে আমেরিকা ছিল তার মধ্য মানে দক্ষিণ দিকটা, ঠিক আছে, তো সেই অংশটাকে বলা হচ্ছে মধ্য আমেরিকা। এই মধ্য আমেরিকা অংশ, দক্ষিণ আমেরিকা অংশ মানে যে মহাদেশটার ব্যাপারে আমরা এখন পড়ছি, এছাড়া হচ্ছে মেক্সিকো এবং ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ ছিল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কোথায় ছিল না, যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এর উপর দিকে আমরা দেখতে পাবো ক্যারিবিয়ান সাগর আছে এবং তার আশেপাশে কী ছিল আমাদের আগের চ্যাপ্টারে দেখলে বুঝতে পারবো আমরা অনেক কটা দ্বীপপুঞ্জ ছিল। না, এটাতে নেই, না এটাতে দেওয়া নেই,
ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে দক্ষিণ এই যে উত্তর আমেরিকা রয়েছে, এখান থেকে উত্তর আমেরিকার এই এখানে যে অংশটা রয়েছে, এই মধ্য আমেরিকা বলা হচ্ছে এই অংশটাকে, এখানে যে দ্বীপপুঞ্জগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ, এছাড়া মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এখানের মধ্যে কী হয় না, ইউরোপের কিছু কিছু মানুষকে এখানের মধ্যে পাঠানো হতো 16 শতাব্দীর মধ্যে। ইউরোপীয় আদিবাসীগণ এদেরকে অধিবাসীগণ দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করেছিল, এবং তারা কী ভাষায় কথা বলতো যেটা কিনা ল্যাটিনের খুব কাছাকাছি, মানে ল্যাটিন থেকে শুরু হওয়া স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, ইতালীয়, এইগুলো ছিল এদের প্রধান ভাষা। অর্থাৎ কিনা এই অংশের মধ্যে বর্তমান পর্যন্ত সেই ভাষারই প্রভাব দেখতে পাওয়া যায়। যেহেতু এগুলো ল্যাটিন থেকে এসেছিল, তাই এখানের ভাষাগুলি এখনও পর্যন্ত এর প্রভাব রয়ে গেছে, তাই এই অঞ্চলগুলোকে লাতিন আমেরিকা বলা হয়ে থাকে। এবার আমরা জানবো দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির ব্যাপারে। ভূপ্রকৃতির ব্যাপারে জানতে গেলে প্রথমে জানতে হবে যে কী কী আছে এখানের মধ্যে। 4টে অংশে ভাগ করা হয়েছে। এক তো এই অংশটা আছে, যদি আমরা ভালো করে ছবিতে দেখি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা অংশ রয়েছে যেগুলো কিনা সমভূমি অঞ্চল রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ রয়েছে উচ্চভূমি রয়েছে, রাইট, আর উচ্চভূমি ও মালভূমি রয়েছে। আর একটা অংশ রয়েছে যেটা কিনা আমাদের মরুভূমি অংশ রয়েছে। তাহলে এগুলোর ব্যাপারে বলা হচ্ছে এখানে। কীভাবে ভাগ করা হচ্ছে এই বইয়ের মধ্যে দেওয়া আছে, যে আমরা এখানের মধ্যে এই যে 4 ভাগে আমরা এটাকে ভাগ করছি। প্রথম হচ্ছে পশ্চিমের মধ্যে পার্বত্য অঞ্চল, দ্বিতীয় হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল যেটা পশ্চিমে অংশে, ঠিক আছে, এই যে এই অংশটাকে বলছে উপকূলীয় অঞ্চল, যে পাশে অংশগুলো। এছাড়া হচ্ছে সমভূমি অঞ্চল, আর চতুর্থ নম্বরে দেওয়া হচ্ছে মধ্যভাগের মধ্যে যে সমভূমি অঞ্চল রয়েছে সেটা, আর পূর্ব দিকে উচ্চভূমি রয়েছে সেটা। আরেকবার ভালো করে বলে দিই, আমি বোধহয় একটু ভুল বলেছিলাম, ঠিক আছে, আমি ভুলই বলেছিলাম। এখানের মধ্যে প্রথমত তো উচ্চভূমি, মালভূমি, উচ্চভূমি এগুলো তো রয়েছে। এছাড়া একটা জায়গায় রয়েছে সমভূমি অঞ্চল, এছাড়া এই পর্বতমালাগুলো রয়েছে, এছাড়া এই দিকে যে উপকূল সংকীর্ণ যে ভূমিগুলো রয়েছে সেই 4কে ভাগ করা হচ্ছে। এবার আমরা এখানের মধ্যে কী দেখতে পাওয়া যায়, কোথায় কী রয়েছে এগুলো সম্পর্কে জানব। প্রথমত তো বুঝতে হবে যে এই পশ্চিম দিকের যে পার্বত্য অঞ্চলের কথা বলা হচ্ছে সেখানের মধ্যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হচ্ছে। আমরা জানি উত্তর আমেরিকায় ছিল আমাদের কর্ডিলেরা, সেই কর্ডিলেরারই বিস্তার হচ্ছে এই আমাদের পশ্চিম দিকে যে অংশটা রয়েছে, এখানে ছবিটা অনেকটা দূরে দিয়েছে, যে আন্দিজ পর্বতমালা সেটি কিনা এটারই বিস্তার। এবার কেন বিস্তার হচ্ছে, আমরা যদি ভালো করে আগের চ্যাপ্টারে দেখি তাহলে আমরা বলেছিলাম যে উত্তর আমেরিকাটা যে পাতটা আর প্রশান্ত মহাসাগরীয় যে পাত, সেই দুটো কী হচ্ছে একে অপরের দিকে আসছে অভিসারী পাত সীমানা। এবার আমরা আরও আগের দিকে যদি আমরা ভেবে দেখি তাহলে আমরা পড়েছিলাম যে প্রশান্ত মহাসাগরের আশেপাশে কী শুরু হয় না, আগ্নেয় বলয় তৈরি হয়েছে। কীরকম না, এখানের মধ্যে বিভিন্ন ধরনের পাত সীমানা শুরু হয়েছে, তার কারণে এখানের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো অগ্নুৎপাত হয়, ভূমিকম্প হয়, বেশিরভাগ ভূমিকম্প এই অঞ্চলের মধ্যে হয়ে থাকে। তো এই যে এই পাত সীমানা, তার জন্য এই যে দক্ষিণ আমেরিকার আন্দিজ হোক কিংবা আমাদের উত্তর আমেরিকার কর্ডিলেরা হোক, অ্যাকচুয়ালি কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়েরই অংশ। এখানের মধ্যে আমরা যেরকম দেখলাম ভূমিকম্প দেখতে পাবো, তেমনি আমরা আগ্নেয়গিরিও দেখতে পাই। এখানে এখনও কিছু কিছু সক্রিয় আগ্নেয়গিরিও আমরা দেখতে পাই, যেমন মাউন্ট চিম্বোরাজো কটোপ্যাক্সি স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। এগুলো কিন্তু আমরা দক্ষিণ আমেরিকার মধ্যে দেখতে পাচ্ছি। এবং আন্দিজ পার্বত্য অঞ্চলে অবশ্যই ভূমিকম্প তো হবেই হবে, তাহলে তাই না, যেহেতু পাত সীমানা রয়েছে, সব পাত সীমানাতেই ভূমিকম্প হয়, তো এখানেও ভূমিকম্প হবে। এবার এখানের মধ্যে বলা হচ্ছে যে পশ্চিমে পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে অবস্থিত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণের হর্ন অন্তরীপ পর্যন্ত পর্বত অঞ্চলটি বিস্তারিত। এবার আন্দিজ পর্বত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এবং অ্যাকনকাগুয়া হলো আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গ। গড় উচ্চতায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে আন্দিজ। মানে কি না, হিমালয়ের যতগুলো পর্বত শৃঙ্গ আছে তাদের সবার মিলিয়ে উচ্চতা মিলিয়ে তাদের গড় করলে যত হবে, তার থেকে আবার আন্দিজ পর্বতের মালা যতগুলো পর্বত আছে তাদেরকে মিলিয়ে যোগ করে, তাদের উচ্চতা যোগ করে তাদের গড় করলে যত হবে, সেই হিসাবে দেখতে গেলে হিমালয়ের পরেই পড়ছে আন্দিজ। আন্দিজ পর্বতমালায় বেশ কিছু জায়গায় পর্বত বেষ্টিত মালভূমি রয়েছে, মানে পর্বতের মাঝে তৈরি হওয়া মালভূমি রয়েছে, যেমন বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা মালভূমি। এদের মধ্যে উচ্চতম হচ্ছে টিটিকাকা, এবং এই মালভূমিতেই আমাদের টিটিকাকা হ্রদ রয়েছে, যেটি কিনা পৃথিবীর উচ্চতম হ্রদ। এবার আমরা এই জায়গাগুলোকে ছবির মধ্যে দেখব। একটা হচ্ছে বলছে যে ক্যারিবিয়ান সাগর থেকে আমাদের এই লাস্ট পয়েন্টের নামটা
লাস্ট পয়েন্ট অর্থাৎ বলা হচ্ছে যে এখানের মধ্যে হর্ন অন্তরীপ এখানের মধ্যে দেওয়া আছে, ওখানে দেওয়া নেই হর্ন অন্তরীপ। আর এটা হচ্ছে আমাদের কোথায় গেল, ক্যারিবিয়ান সাগর, এখানের মধ্যে হর্ন অন্তরীপ পর্যন্ত পুরো পশ্চিম অংশ জুড়ে আন্দিজ পর্বতমালার বিস্তার। এবং এই আন্দিজ পর্বতমালার মধ্যে আমরা দেখতে পেলাম যে এখানের মধ্যে আমরা মাউন্ট অ্যাকানকাগুয়া দেখতে পাবো, সেটা উচ্চতম। এছাড়া আমরা মাউন্ট ক্যাটাপ্যাক্সি দেখতে পাচ্ছি, যেটা কিনা আমাদের কী ছিল, সক্রিয় আগ্নেয়গিরি, ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আর ছিল আমাদের মালভূমি অঞ্চল, যেমন হচ্ছে বলিভিয়ার মালভূমি অঞ্চল এখানের মধ্যে দেওয়া আছে। পেরুতে অনেক কিছু মালভূমি অঞ্চল দেখতে পাওয়া যাবে, যেগুলো কিনা পর্বত বেষ্টিত মালভূমি। এছাড়া এখানের মধ্যে আমরা পাবো টিটিকাকা বলে অংশটা। টিটিকাকা হচ্ছে সর্বোচ্চ হ্রদ, টিটিকাকা মালভূমি অঞ্চল, টিটিকাকা হ্রদ। এক সেকেন্ড, এখানে কোথাও না কোথাও তো দেওয়া থাকবে, ছবিতে দেওয়া ছিল এক জায়গায়, এখানে দেওয়া নেই, এই মাঝামাঝিই পড়বে টিটিকাকা। হ্যাঁ, ছবিতে দেওয়া আছে, পলিটিক্যালে দেওয়া থাকবে। এক সেকেন্ড, এই যে বলিভিয়া আর পেরু এর মাঝে যেটা রয়েছে সেটাকে বলছে মাউন্ট টিটিকাকা। আমি আরেকবার কনফার্ম করে বলে দিচ্ছি, এটাই কিন্তু মাউন্ট টিটিকাকা। এক সেকেন্ড, আমি ভুল বলতে চাই না, তাই আমি আরেকবার ভালো করে দেখে বলাই আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, একদমই ঠিক বলেছি যে বলিভিয়া আর এই যে পেরু এর মাঝে যে বর্ডার এরিয়াতে রয়েছে সেটা হচ্ছে আমাদের মাউন্ট টিটিকাকা। মানে টিটিকাকা হচ্ছে মালভূমির মধ্যে অবস্থিত এই টিটিকাকা হ্রদ, ঠিক আছে। টিটিকাকা লেক, টিটিকাকা উচ্চতম যে হ্রদ। এগুলো হলো। এইবার আমরা যাচ্ছি পশ্চিম দিকে উপকূলীয় অঞ্চল, এখানের মধ্যে আমরা মরুভূমি দেখতে পাবো। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যতবারই পরিচিত ততবার দেখেছি সমুদ্রের কাছে অবস্থিত হলে তো সম্ভাবপন্ন জলবায়ু হয়, তাহলে এখানের মধ্যে মরুভূমি কী করে সৃষ্টি হচ্ছে, তাই না? তো এখানের মধ্যে বলা হয় যে যেটা বলা হচ্ছে সেটা প্রথমে পড়ে তারপর আমি ছবিতে বলছি। অঞ্চলটি মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর এবং আন্দিজ পর্বতমালার মাঝখানে সংকীর্ণ অংশ। সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত সংকীর্ণ উপকূল অঞ্চলগুলোকে গড়ে উঠেছে। এর মধ্যভাগে একটি মরুভূমি রয়েছে যেটি কিনা 1100 কিলোমিটার দীর্ঘ, যেটাকে আমরা বলছি আটাকামা মরুভূমি। পৃথিবীর অন্যতম শুষ্ক এবং খরাপ্রবণ অঞ্চল আটাকামা মরুভূমি। এই যে এখানের মধ্যে আটাকামা মরুভূমির অবস্থান। এবার কেন হচ্ছে, বলা হচ্ছে যে এই দিক থেকে যে হাওয়াটা আসবে সেটা এখানের মধ্যে পর্বতমালায় আটকে যাবে, ঠিক আছে। তার কারণে এখানের মধ্যে আটাকামা মরুভূমি সৃষ্টি হবে। অর্থাৎ কিনা আমরা যেটা মেন হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল হচ্ছে এটি। কেন? কারণ এখানের মধ্যে যে আন্দিজ পর্বতমালা মানে হচ্ছে কি অনেকগুলো পর্বত শ্রেণী একসাথে যুক্ত হয়ে আস্তে আস্তে হবে। তো এরকমই দুটো পর্বত শ্রেণীর মাঝখানে এই অংশটি পড়ছে, তার কারণে এখানের মধ্যে এটি বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাতের জন্য, ঠিক আছে। শৈলক্ষে বৃষ্টিপাতে যে ঢালে বৃষ্টি কম হয় সেটাকে বলে বৃষ্টির ছায় অঞ্চল, সেরকমই আটাকামা মরুভূমিও একটি বৃষ্টির ছায় অঞ্চল। এছাড়াও এখানের মধ্যে বলা হচ্ছে যে ঠান্ডা পেরু স্রোত এখানের মধ্যে অবস্থান করছে এবং এখানের মধ্যে তাছাড়াও উচ্চচাপ অঞ্চল তৈরি হচ্ছে। ঠান্ডা স্রোত থাকলে কি হবে, মেনলি ঠান্ডা স্রোত থাকলেই এখানের মধ্যে আমরা দেখতে পাবো কি জলীয় বাষ্পের পরিমাণ ধারণের ক্ষমতা বেড়ে যাবে বায়ু, তার ফলে কী হবে এখানের মধ্যে বেশি বৃষ্টিপাত হবে না। তো এই কারণেও কিন্তু এই মরুভূমিটি সৃষ্টি হচ্ছে। এবার বলা হচ্ছিল যেটা যে পুরোপুরি উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত আমরা দেখতে পাবো যে এই আন্দিজ পর্বতমালা আর এইদিকে প্রশান্ত মহাসাগর এর মাঝের অংশে এই সংকীর্ণ উপকূল অঞ্চলটা বিস্তার করছে এবং এখানের মাঝের অংশে এই ধরনের আমাদের আটাকামা মরুভূমিও দেখতে পেলাম। এবং কেন হয় সেটাও আমরা জানলাম, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি পূর্বের উচ্চভূমি অঞ্চল। পূর্বের উচ্চভূমি অঞ্চল যেমন আমরা কানাডিয়ান সিল্ট পড়েছিলাম, ঠিক সেরকমভাবে পূর্বের উচ্চভূমি অঞ্চলও প্রাচীন যে শিলা সেই সব দিয়ে গঠিত হয়। এখানে বলা হচ্ছে যে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল আছে। এই দুটি উচ্চভূমি বহু প্রাচীন ভূখণ্ডের অংশ। ভারতের যেরকম দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, উত্তর আমেরিকার ক্যানাডিয়ান সিল্ট অঞ্চলের সমসাময়িক। এই দুটি উচ্চভূমি অ্যামাজন নদী দ্বারা বিভক্ত হয়। অ্যামাজন নদীর উত্তর দিকে গায়না উচ্চভূমি রয়েছে এবং এখানের মধ্যে ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গায়না, সুরিনাম গায়না, এইগুলো হচ্ছে এই দেশগুলোর মধ্যে দিয়ে এই উচ্চভূমিটি রয়েছে, গায়না উচ্চভূমি। আর 2 নম্বর হচ্ছে আমাদের বলা হচ্ছে যে উচ্চভূমিটা উত্তর এবং পূর্ব দিকে, পূর্ব উপকূলের দিকে
ক্রমশ ঢালু, মানে উত্তর দিকে ঢালু আর পূর্ব দিকে ঢালু। মানে কী হবে, এই গিয়ানা বা গায়না যাই হোক, এই যে উচ্চভূমিটি সেটি থেকে যতগুলো নদী বের হবে বা যাই হোক না কেন নদীর স্রোত থাকবে, কী হবে, তারা সমস্ত উত্তর দিকে মিশবে কিংবা পূর্ব দিকে যাবে। এবং এখানের মধ্যেই তাই এখানে জলপ্রপাত যেটা হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত এখানে তৈরি হচ্ছে, এবং বড়ইমা এখানে সর্বোচ্চ শৃঙ্গ, গিয়ানা উচ্চভূমি বড়ইমা। এবার বলা হচ্ছে যে ঠিক সেভাবেই আমরা এই যে অ্যামাজন নদীর উত্তর দিকে গায়না দেখলাম, তেমনি দক্ষিণ দিকে আমরা দেখতে পাবো ব্রাজিল উচ্চভূমি। ব্রাজিল একটা দেশের নাম, সেই দেশের নাম অনুযায়ী উচ্চভূমি, তেমন ওখানের মধ্যেই থাকবে উচ্চভূমিটা প্রায় 1000 মিটার মতন উঁচু, ঠিক আছে, গড় উচ্চতা বলা হয়েছে। এবং এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব দিকে আমরা আটলান্টিক মহাসাগরের তীরে আমরা অবস্থিত পিকো ডো ভান্ডাইরা এখানে সর্বোচ্চ শৃঙ্গ। এই উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝখানে মেটো গ্রাসো মালভূমিও আমরা দেখতে পাবো। এই মালভূমি এবং লা প্লাটা নদীর জলবিভাজিকা, এই মালভূমি অ্যামাজন এবং লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে অবস্থান করে। এবার আমরা ছবিতে বুঝবো বলতেটা কী চাইছে। এখানের মধ্যে বলা হচ্ছে যে অ্যামাজন নদী বয়েছে এবং এটি যাচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে, ঠিক আছে। এবং এর উপর দিকে রয়েছে আমাদের গায়না উচ্চভূমি, তেমনি দক্ষিণ দিকে রয়েছে আমাদের ব্রাজিলের উচ্চভূমি। আর এখানের মধ্যে একটা মালভূমি অঞ্চল রয়েছে যেটা একটা ম্যাটো গ্রাসো মালভূমি। এবার এই অ্যামাজন নদীটা এদিকে বইছে, আর এখানের মধ্যে একটা নদী বইছে যেটা হচ্ছে আমরা পরের দিকে পড়বো, এখানে পম্পাস বলছি আমি। এখানের মধ্যে যে নদীগুলো যাচ্ছে সেগুলো তৈরি করেছে লা প্লাটা নদী অববাহিকা, অর্থাৎ কিনা লা প্লাটা নদীও বলা হচ্ছে। আমরা এটাকে আরও ভালোভাবে পড়বো, পরের দিকে আরও ভালোভাবে এটা দেওয়া আছে যে এখানের মধ্যে যে নদীটা যাচ্ছে সেই নদী সিস্টেমটার কথা বলা হচ্ছে। আর এই যে উপর দিকে অ্যামাজন যাচ্ছে, তাহলে এই দুটো কেন মিলছে না? বলা হচ্ছে যে এই মেটো গ্রাসো যে মালভূমিটা রয়েছে এটা কিনা অ্যামাজন নদীকে এই নদীগুলোর সাথে মিলতে দিচ্ছে না, অর্থাৎ কিনা জলবিভাজিকা, নামটা ভাগ বলে কী হবে, জলকে যারা বিভাজন করছে, অর্থাৎ কিনা অ্যামাজন নদীর জলকে এবং এই যে এই লা প্লাটা যে নদী সেই জলকে মিশতে দিচ্ছে না। এবং এই গিয়ানা উচ্চভূমিতে কী হবে না, যে নদী বা যে জিনিসপত্রগুলো তৈরি হবে তাদের ঢাল কী হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিকে। তার ফলে এখানের মধ্যে যদি কোনো নদী তৈরি হয় তাহলে তারা কোন দিকে যাবে, হয় উত্তর দিকে যাবে, নইলে পূর্ব দিকে মিশবে। ওকে, এবার যেটা বলা হচ্ছে যে এখানের মধ্যে মধ্যভাগের মধ্যে বিশাল সমভূমি আমরা দেখতে পাচ্ছি। যদি ছবিতেও দেখি তাহলে দেখবো এই যে এই অংশগুলো ছাড়া বাকি সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমভূমি অঞ্চল। এবার এই সমভূমির মধ্যে বলা হচ্ছে যে পশ্চিমে পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝখানে এই সমভূমি অঞ্চল বিস্তার করছে এবং এর আয়তন দক্ষিণ আমেরিকার প্রায় হাফ তারও বেশি। এবং ওরিনোকো, অ্যামাজন, লা প্লাটা অর্থাৎ পারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকার বিভিন্ন নামে পরিচিত। এবার আমরা দেখছি সমভূমি। এখানে চলে ওরিনিকোর যে নদী তার যে সমভূমি সেটাকে বলছে ল্যানোস সমভূমি। তেমনি এখানে যে অ্যামাজন রয়েছে অববাহিকা সেটাকে আমরা বলি সেলভা সমভূমি। এবার যে এখানের মধ্যে যে নদীটা চলছিল সেখানে আমরা বলছিলাম যে লা প্লাটা নদী, অর্থাৎ কিনা তিনটে নদীর নাম হচ্ছে আমাদের যে প্যারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে। এই তিনটে মিলে আমাদের যে জায়গাটা তৈরি করছে সেটাকে বলছি আমরা লা প্লাটা সমভূমি বা পম্পাস সমভূমিও বলছে লা প্লাটা অঞ্চলে। এছাড়া প্যারানা, প্যারাগুয়ে অববাহিকায় অবস্থিত হচ্ছে আমাদের গ্রান চাকো, অর্থাৎ কি প্যারানা প্যারাগুয়ে মিলে শুরু করছে যে সমভূমি সেটা হচ্ছে গ্রান চাকো, এবং তিনটে যখন মিলে যাচ্ছে প্যারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে তখন সেটাকে আমরা বলছি পম্পাস সমভূমি। এগুলোর ব্যাপারে পরের দিকে আরও ভালোভাবে এখানের মধ্যে কিন্তু বলা আছে, তখন সেটা করছি। এবার এখানের মধ্যে বলা হচ্ছে যে অ্যামাজন নদীতে যে সমভূমি সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে সেলভা সমভূমি, যেটি কিনা এই সবের মধ্যে বৃহত্তম। অ্যামাজন নদীর অববাহিকায় সৃষ্ট এই সেলভা সমভূমি পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে, যার নাম আমাদের সেলভা অরণ্য রাখা হয়। কেন হচ্ছে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাবো 0 ডিগ্রি অক্ষরেখা যাচ্ছে, অর্থাৎ কিনা 0 ডিগ্রির কাছাকাছি কী হবে, সূর্যরশ্মি, আমরা অনেকবার পড়েছি সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেবে, উষ্ণতা বৃদ্ধি পাবে এবং সেখানের মধ্যে প্রতিদিন প্রায় বৃষ্টিপাত হয়ে থাকে। অন্য চ্যাপ্টারে পড়বার সময় আমরা এগুলো জলবায়ু চ্যাপ্টারে পড়বার সময় বুঝেছিলাম কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, পরিচলন, বৃষ্টিপাত হচ্ছে সমস্ত। তো এখানের মধ্যে কী হবে, এর জন্য নদীতে সারা বছর জলও থাকবে আর এখানের মধ্যে প্রচুর ঘন চিরসবুজ অরণ্য কিন্তু সৃষ্টি হবে, এবং এটি হচ্ছে পৃথিবীর মধ্যে যত জায়গায় পাওয়া যায় চিরহরিত অরণ্য তার মধ্যে সব থেকে বৃহত্তম অংশ। এটা হচ্ছে সেলভা
অরণ্য। অপরদিকে ল্যানোস এবং পম্পাস সমভূমি হলো প্রকৃতপক্ষে তৃণভূমি। এই যে ল্যানোস আর পম্পাস, এখানের মধ্যে কি হচ্ছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, নিরক্ষরেখা থেকে একটু হলেও দূরে অবস্থান করছে, তার ফলে এখানে বৃষ্টিপাত কমে যাবে, তার ফলে এখানের মধ্যে আমরা দেখতে পাবো তৃণভূমি। ওকে, এবার আরেকবার ভালো করে বলে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল আমাদের আন্দিজ, এখানে উপকূলাঞ্চল, এখানে সমভূমি অঞ্চল ল্যানোস হোক, গ্রান্ড চাকো হোক, পম্পাস হোক, অ্যামাজন হোক, আর এই যে উচ্চভূমিগুলো গায়না আর ব্রাজিলের উচ্চভূমি, আর এখানে মেটো গ্রাসো মালভূমি রয়েছে যেটা কিনা অ্যামাজনকে আর গ্রান্ড চাকো সমভূমি হোক বা পম্পাস সমভূমি হোক, অর্থাৎ কিনা লা প্লাটা যে নদী সেগুলোকে বিভক্ত করছে। এছাড়া আমরা পশ্চিম উপকূল পূর্বের সময় দেখেছিলাম আমাদের এখানে আটাকামা মরুভূমিও কিন্তু তৈরি হচ্ছে। এবার যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের নদ নদী। এখানে দুটো নদী সম্পর্কে আমরা এখানের মধ্যে দেওয়া আছে এবং আরেকটা নদী দেওয়া আছে, ছকের মধ্যে দুটো দেওয়া আছে, সেই দুটো প্রথমে আমরা দেখবো। আমি ছবি থেকে বলবো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এখানে বলা আছে যে অ্যামাজন নদী প্রথমে বলা হয়েছে। ওকে, এক মিনিট। হ্যাঁ, এই যে এই অ্যামাজন নদী বা আমাজন নদী, এটি 6437 কিলোমিটার, 6437 কিলোমিটার দৈর্ঘ্যে, এবং আন্দিজ পর্বতের মিসমি শৃঙ্গ থেকে এটি শুরু হচ্ছে। আন্দিজ পর্বত মানে কোন দিকটা, এই দিক থেকে শুরু হবে এবং এটি যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে, এবং এটি কোথায় মিশছে, লাস্ট পর্যন্ত উত্তর আটলান্টিক মহাসাগরে মিশছে। এর কয়েকটি উপনদীর নাম দেওয়া আছে এখানে, যেমন জুরুয়া হোক বা মাদিরা হোক বা জিঙ্গু হোক, বা এখানের মধ্যে আরেক হচ্ছে পুরুষ, এই সব নদীগুলো কিন্তু এখানের মধ্যে মিশছে, উপনদী এগুলো। এবং এখানে দৈর্ঘ্যের বিচারে আমরা যদি দেখি তাহলে দ্বিতীয়, এবং কেননা প্রথমটা ছিল দৈর্ঘ্যের বিষয়ে নীল নদ এবং তারপর হচ্ছে অ্যামাজন। আর যদি নদী অববাহিকা হিসেবে দেখি তাহলে আমরা দেখব এটি কিন্তু সব থেকে বৃহত্তম, সেটা নদী অববাহিকার আয়তনই হোক বা এখানে জল কতটা যাচ্ছে সেটা হোক, কারণ এখানে নিরক্ষরেখা, প্রতিদিন বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে, তার ফলে কী হবে, প্রচুর জল এখানের মধ্যে দিয়ে যায়। তাহলে সব থেকে বেশি জলপ্রবাহের দিক থেকে, আয়তনের দিক থেকে সব থেকে বড় অ্যামাজন নদী, এবং দৈর্ঘ্যতে দ্বিতীয় হচ্ছে এই অ্যামাজন নদী। এবার আমরা যাবো 2 নম্বর, যেটা কিনা আমাদের অরিনোকো নদী। অরিনোকো নদী, এখানে যে আমরা গায়না বলে যে উচ্চভূমি দেখলাম সেখান থেকে শুরু হবে, এবং সেখানের মধ্যে পারিমা বলে একটা পর্বত আছে, সেখান থেকে বেসিক্যালি সৃষ্টি হচ্ছে। এবং এখানের মধ্যে আমরা দেখেছিলাম উত্তর দিকে বা পূর্ব দিকে এই জায়গাগুলো হচ্ছে এই মানে ঢালটা পূর্ব দিক এবং উত্তর দিকের আছে গায়না উচ্চভূমি, তাই এখানের মধ্যে এটি উত্তর দিকে যেয়ে মিশছে। এই অরিনোকো নদী কোথায় মিশছে, এটি আটলান্টিক মহাসাগরে মিশছে। এবার এখানের মধ্যে ক্যারিনো, মেতা, জাপুরে এগুলো হচ্ছে এদের উপনদী। এবার এই অরিনোকো নদীর মধ্যে আমরা দেখেছিলাম যে গিয়ানা উচ্চভূমি রয়েছে, তার ফলে এখানের মধ্যে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে যেটা কিনা অ্যাঞ্জেল জলপ্রপাত, এবং এটি হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এখানের মধ্যে প্রায় উচ্চতা হচ্ছে 900 মিটারের মতো। এবার আমরা পড়ব লা প্লাটা নদী। এই লা প্লাটা নদী হচ্ছে প্রায় 3500 কিলোমিটার জুড়ে অবস্থিত, যেটা কিনা হচ্ছে এই তিনটে নদী, প্যারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে, এই তিনটে মিলে লা প্লাটা নদী সৃষ্টি করছে। এবার এই প্যারানা এবং প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের পৃথক পৃথক দুটি উচ্চভূমি থেকে উৎপন্ন হচ্ছে। প্যারাগুয়ে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের পারানা, এবং সেই দুটো কী করছে, মিশে যাচ্ছে। দিয়ে আমরা কি পড়েছিলাম, যেখানের মধ্যে যে সমভূমিটা তৈরি করছে তার নাম হচ্ছে গ্রান্ড চাকো সমভূমি, তাই তো। তো এখানের মধ্যে বলা হচ্ছে যে এই দুটো আলাদা আলাদাভাবে কিছু দূর প্রবাহিত হচ্ছে, প্রায় 2400 কিলোমিটার, এবং তারপর দুটো মিলে যাচ্ছে, এবং এই দুটোর মিলিত প্রবাহ আমরা দেখব প্যারানা, এই যে প্যারাগুয়ে আর এখানে আরেকটা হচ্ছে প্যারানা, এবং এই দুটো মিলে গিয়ে আবার পারানা নামে এগিয়ে যাচ্ছে। এবং এই আর্জেন্টিনার সমভূমির উপর দিয়ে আরও প্রায় 1100 কিলোমিটার যাবার পর উরুগুয়ে নদী এই যে উত্তর দিক থেকে এসে এর সাথে মিশছে, এবং এই তিনটে নদী মিলে যে প্রবাহ সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি লা প্লাটা নদী। মানে কী হলো, আরেকবার যদি শর্ট করে বলা যায় তাহলে প্যারাগুয়ে আর পারানা এই দুটো সৃষ্টি হচ্ছে ব্রাজিলের উচ্চভূমি থেকে। ব্রাজিলের উচ্চভূমি দুটি পৃথক পৃথক অংশ থেকে শুরু হয়ে এই দুটো মিলিত হচ্ছে একটা জায়গায়, 2400 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর মিলিত হচ্ছে এখানে পারানা নদী হিসাবে নামে আবার এগিয়ে চলছে। এই পারানা নদী হিসাবে যখন এগিয়ে চললো প্রায় 1100 কিলোমিটার আর্জেন্টিনার মধ্যে আবার যাচ্ছে। এখানে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে আর্জেন্টিনা, এই যে এটা হচ্ছে আর্জেন্টিনা, সেই দেশের মধ্যে দিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত এখানের মধ্যে উরুগুয়ে বলে যে নদীটি আছে সেটি এখানে উত্তর দিক থেকে এসে মিশছে, এবং এই দুটোর তিনটে নদী মিলিতভাবে আমাদের শুরু করছে লা প্লাটা। ওকে, এবং এটা কিন্তু আমাদের আটলান্টিকেই মিশছে। তাহলে আমরা দেখলাম তিনটে নদী কিন্তু আটলান্টিকেই যাচ্ছে।
এবারে এই লা প্লাটা নদীর যে মোহনা সেটাকে রিও ডি লা প্লাটাও বলা হয়ে থাকে। তেমন এখানের মধ্যে যে জায়গাটা থাকবে সেটা বলছে রিও ডি লা প্লাটা, এবং এর মোহনা অঞ্চলে বন্দর, জলপথ পরিবহনে বেশ ভালোভাবে কাজ করে। এবার নদ নদীর যে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী কী হচ্ছে, খুব দৈর্ঘ্যতে বেশি, আমরা আগেও দেখলাম, এবং আয়তনেও বড়। বৃষ্টির জল, বরফ গলা জল দুটোতেই পুষ্ট, তাই এখানে চিরপ্রবাহী নদীগুলি। এবং অধিকাংশ নদী আমরা দেখছিলাম যে আন্দিজ থেকে যেমন আমাজন শুরু হয়েছে, তো সেইভাবে অনেক কটা নদী ওই দিক থেকে সৃষ্টি হয়েছে, এবং অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় কিন্তু এখানে বদ্বীপ সৃষ্টি হয়নি। এবার এই বদ্বীপ কেন সৃষ্টি হয়নি? কারণ এখানের মধ্যে জল বেশি থাকে, কারোর ক্ষেত্রে অতটা পরিমাণ পলি থাকে না, কারোর ক্ষেত্রে কি হয় উঁচু হয়ে যায় যে জায়গায় মোহনায় মেশে, তো বিভিন্ন কারণে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না, যেগুলো কিনা আমাদের পরের ক্লাসের দিকে দেওয়া আছে। তো এটাই বলা হচ্ছে যে অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীতে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি। এখানে আবার বলা হচ্ছে যে অ্যামাজন নদীতে এত জলপ্রবাহ হয় যে সমুদ্রের মধ্যেও কিছু অংশ পর্যন্ত এর লবণতা, কিন্তু মিষ্টি জল যেহেতু, তো সেই মিষ্টি জলের পরিমাণ এতটা বাড়িয়ে দেয় যে লবণতা থাকে না, লবণতা কমিয়ে দেয়। এবার অ্যামাজন নদী এবং পৃথিবীর বৃহত্তম নদী হিসাবে অ্যামাজন নদী রয়েছে, এবং অ্যামাজন নদীর আশেপাশে রয়েছে আমাদের সেলভা অরণ্য। এর ব্যাপারে অ্যামাজন নদীর ব্যাপারে এখানে আমাদের বলা হচ্ছে যে এটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান করছে এবং সারা বছর প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাচ্ছে। এবার বলা হচ্ছে যে এখানে অ্যামাজন অববাহিকার মধ্যে প্রায় আয়তন হিসেবে বলছে 70,50,000 বর্গ কিলোমিটার, এবং প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ বলছে অনেক বেশি হয়। মোট কথা, উপনদীর সংখ্যা অনেক বেশি, প্রায় 1,000-এরও বেশি। ঠিক আছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অ্যামাজন অববাহিকা অবস্থান হয়, প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ছে এবং সমুদ্রের দিকে বেশ ঢালু হয়ে যায়। তাই এই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে পড়ায় এখানে বেশি প্রশস্ত হচ্ছে এই মূল নদীর মোহনাটি। তাই এখানের মধ্যে সমুদ্রের জোয়ারের জলও কিন্তু নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতও খুব বেশি শক্তিশালী হয়। এসব কারণে আমাজন নদীর অববাহিকায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি। তো এখানের মধ্যে কী কী কারণ বললো? 1 নম্বর বলছে যে এখানের মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি, তাই জল বেশি থাকে, এছাড়া সমুদ্রের দিকে ঢালও বেশি থাকে, তার ফলে কী হবে, বেগ বেশি হয়ে যায় এবং এর মোহনায় প্রশস্ত হচ্ছে, তার কারণে এখানের মধ্যে জোয়ার ভাটার ক্ষমতাও বেড়ে যায় এবং মোহনায় যে সমুদ্র স্রোত আছে তাদের যে শক্তি সেটাও বেশি। এই সমস্ত কারণে কিন্তু এখানে বদ্বীপ সৃষ্টি হয়নি। এবার এখানের মধ্যে না মানে এই জায়গাটা একবার এক্সপ্লেন করা দরকার যে দক্ষিণ পূর্ব আয়নবায়ু করে হচ্ছে, যেখানে আমরা বুঝতে পারি না ভূগোলের মধ্যে এই কনসেপ্টগুলো না খুব সুবিধা, মানে আমরা যদি ছবি আঁকি ভালো করে তাহলে আমরা বুঝে যাব। তো যাচ্ছে এই বিষয়গুলোকে যে আয়নবায়ু কীভাবে প্রবাহিত হচ্ছে, পশ্চিমা বায়ু কীভাবে প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু আমরা আগেও চ্যাপ্টারে পড়েছিলাম। প্রথমত আমরা এটা 4 নম্বর চ্যাপ্টারে পড়েছিলাম এবং সেখান থেকে আমি এই ছবিটাকে বলছিলাম যে এখানের মধ্যে নিরক্ষরেখা ছিল এবং তার আশেপাশের অঞ্চলটাতে মানে 5 ডিগ্রি পর্যন্ত নিয়ে বাকি অংশ এই জায়গাতে কী হবে, নিম্নচাপ সৃষ্টি হবে এবং সেই নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কী হবে, বাকি দুটো যে 23 ডিগ্রির কাছাকাছি অংশ অর্থাৎ কিনা মোটামুটিভাবে 30 ডিগ্রির কাছাকাছি অংশ জুড়ে কী হবে, ওখানের মধ্যে উচ্চচাপ সৃষ্টি হবে এবং সেখান থেকে কী হবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু আসবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পড়েছিলাম এবং তার ফলে কী হবে, এবং আমরা দেখেছিলাম দিকেরও পরিবর্তন হবে কোরিওলিস বলের কারণে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে যখন বায়ু আসবে তখন বাম দিকে ঘুরে যাবে। তেমনি সেই হিসাবেই আয়ন বায়ু সৃষ্টি হয়েছিল 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে এবং পশ্চিম বায়ু যেটা কিনা 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়েছিল এবং সেই আয়ন বায়ুর প্রভাব এখানেও দেখতে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা যেহেতু দেখেছিলাম যে নিরক্ষরেখার কিছুটা উঁচু অংশ থেকে কিন্তু আমরা আয়ন বায়ু মানে নিরক্ষরেখা থেকে উঁচু দিকেও মানে উত্তর গোলার্ধেও কিছুটা অংশ অবস্থান করছে, তাই এখানের মধ্যে আমরা উত্তর পূর্ব দিক থেকে আসা এই যে এই আয়ন বায়ুটার প্রভাবও দেখতে পাবো, তেমনি দক্ষিণ পূর্ব দিক থেকে আসা এখানের যে আয়ন বায়ু সেই প্রভাবও দেখতে পাবো, তেমনি উত্তর পশ্চিম দিক থেকে আসা এই পশ্চিমা বায়ুরও প্রভাব কিন্তু এখানের মধ্যে দেখতে পাওয়া যাবে। তো মেনলি এই সমস্ত আয়ন বায়ু কী হবে না, যদি কখনো কোথাও পাহাড় থাকে, পর্বত থাকে, সেখানের মধ্যে ধাক্কা খাবে এবং সেখানের মধ্যে কিন্তু আমরা যদি আরও ভালোভাবে লক্ষ্য করে দেখি, অর্থাৎ কিনা কী হচ্ছে না, দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে যে আয়ন বায়ু সেই প্রভাবে কী হচ্ছে, এখানের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, সেটা এখানে শৈলতকে বৃষ্টিপাত করছে এবং এখানের মধ্যে আমাজন নদীতে প্রচুর পরিমাণে জল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা এখানে বলা আছে যে এটা
যে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতমালায় অবস্থান করছে, তাই এখানের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে, যেটার বৃষ্টির জল কোথায় যাচ্ছে, অ্যামাজন নদীতে যাচ্ছে। তো এইটা ছিল আমাদের অ্যামাজন নদী এবং নদীগুলো। এবার আমাদের বুঝতে হবে জলবায়ুর ব্যাপার। এবার জলবায়ুর ব্যাপারে বুঝতে গেলে আমরা যদি নর্মাল ম্যাপে যাই তাহলে সুবিধা হবে। এই যেখানের মধ্যে দিয়ে এখানের মধ্যে যে ঘটনাগুলো বলা হচ্ছে সেগুলো আমরা বলছি। এক তো আমরা দেখতে যা যা পাচ্ছি সেটা বলবো, প্রথমে দেখবো। এক তো হচ্ছে 0 ডিগ্রির কাছাকাছি অংশ রয়েছে, তেমনি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ গোলার্ধের প্রায় 55 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে। তারপরে কী হচ্ছে, অক্ষাংশের পরিবর্তন হচ্ছে। অক্ষাংশ যখন পরিবর্তন হবে মানে এটা কী দাঁড়াবে, এখানে যেখানের মধ্যে এগুলোর প্রভাবও পড়বে। অক্ষ থেকে যত দূরে যাব তত উষ্ণতা কমতে থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। তেমনি নিরক্ষরেখার কাছাকাছি প্রচুর বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে, এগুলো আমরা আগেও দেখেছিলাম। এবার 2 নম্বর ফ্যাক্টর এখানে বলা হচ্ছে যে সমুদ্রের কাছাকাছি অবস্থান। আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে, এদিকে রয়েছে আমাদের দক্ষিণ দিকে মেরু মহাসাগর রয়েছে। তো এই সমস্ত প্রভাবও পড়বে। যেখানে আমরা যদি উত্তর দিকে দেখি তাহলে উত্তর দিকে কী হচ্ছে, একটু বেশি চওড়া বলে মাঝের যে অংশ সেখানে চরমভাবাপন্ন অবস্থা দেখতে পাওয়া গেলেও আমরা বাকি অংশে কী দেখতে পাবো, যেখানের মধ্যে সমুদ্রের প্রভাবে নাতিশীতোষ্ণ যে অংশ সেরকমের সৃষ্টি, মানে চরমভাবাপন্ন দেখা যাবে না, সমভাবাপন্ন দেখতে পাওয়া যাবে জলবায়ু। অর্থাৎ কিনা বেশি গরমও না বেশি ঠান্ডাও না, একটা মৃদু ভাব, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যাবে। তেমনি উত্তর দিকটাতে যেহেতু চওড়া বেশি, তাই মাঝের যে অংশ সেখানে চরমভাবাপন্ন যে জলবায়ু সেরকমের প্রভাব পড়বে। তেমনি পড়বে উচ্চতার প্রভাব, মালভূমি রয়েছে, উচ্চভূমি রয়েছে, যত উঁচুতে উঠবো তত কি না উষ্ণতা কমতে থাকবে, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে এই যে পশ্চিম দিক থেকে আসছে যে পশ্চিমা বায়ু, সেগুলো কিনা আমাদের আন্দিজ পর্বতমালায় বাধা পেয়ে সেখানে দক্ষিণে আর প্রবেশ করতে পারছে না। এবার আমাদের দুটো আবার একবার ওটা বুঝতে হবে, যেটা হচ্ছে কিনা আমাদের পশ্চিমা বায়ু। ওকে, পশ্চিমা বায়ুর ব্যাপারে আবার আমাদের বুঝতে হবে পশ্চিমা বায়ু কোথায় চলছে এবং কীভাবে চলছে। আমরা আগে যেরকমভাবে বললাম সেরকমভাবেই চলবে। এখানে যদি আমরা দেখি তাহলে প্রায় 35 ডিগ্রি থেকে নিচের দিকে যে অংশ দেখবো সেখানে পশ্চিম দিক থেকে বাতাস আসবে, আর এটা যাবে আমাদের মকরীয় অঞ্চলে, অর্থাৎ কিনা এরকমভাবে, তাই না, এরকমভাবে, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে আমাদের এই বায়ুটা প্রবাহিত হবে, এবং এই বায়ুর প্রভাবে কী হবে বলা হচ্ছে, এই অংশের মধ্যে আমরা প্যাটাগোনিয়া মরুভূমিকে দেখতে পাবো। এই প্যাটাগোনিয়া মরুভূমি কী করে সৃষ্টি হচ্ছে না, এই দিক থেকে যেহেতু পশ্চিমা বায়ু আসছে। এবার যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে হচ্ছে আন্দিজ অবস্থান করছে, এখানে হচ্ছে পশ্চিমা বায়ু, অর্থাৎ কিনা এখানে আন্দিজ অবস্থান করছে, এই দিক থেকে আসছে পশ্চিমা বায়ু, ফলে কী হবে, আন্দিজে ধাক্কা খাবে। এবার এই যে পশ্চিম দিকের আন্দিজের পশ্চিম দিকের অংশ, সেখানে তো অনুবাদ ঢাল, সেখানে বৃষ্টিপাত ঘটাবে, কিন্তু এই উল্টো দিকে বৃষ্টিপাত ঘটাবে না। তার ফলে কী হবে, এখানের মধ্যে প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টি হবে। এছাড়াও এখানের মধ্যে আরেকটা কারণ আছে, যেটা বলা হয় সমুদ্র স্রোত। এই অংশের মধ্যে দিয়ে ঠান্ডা সমুদ্র স্রোত, মেরু অঞ্চল থেকে যে স্রোত সেটা আসে, এবং সেখানের মধ্যে জলধারণ ক্ষমতা এখানের মধ্যে বেড়ে যায়, বায়ুর মধ্যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। তার ফলে কী হবে, এখানের মধ্যে বৃষ্টিপাতটা কমে যাবে, তাই এখানের মধ্যে মরুভূমি সৃষ্টি হচ্ছে। এছাড়াও আরেকটা প্রভাব দেখতে পাওয়া যায়, যত উঁচুতে উঠবো আমরা তত কী হবে, উষ্ণতা কমতে থাকবে। তাই যে অংশগুলো উঁচুতে অবস্থান করছে, একই অক্ষাংশে অবস্থান করবার পরও সেই জায়গাগুলো ঠান্ডা হবে, যেমন গায়না উচ্চভূমি হোক বা ব্রাজিলের উচ্চভূমি হোক বা মেটোগ্রাসো যে মালভূমি হোক, মানে মালভূমি তো তাও ছোটো, কিন্তু এই উচ্চভূমিগুলো হোক বা পর্বতমালা হোক, সেই জায়গা কিন্তু ঠান্ডাও দেখতে পাবো। এবার আসে আরেকটা বিষয়, যেটা কিনা হচ্ছে সমুদ্র স্রোত। এবার এই সমুদ্র স্রোত বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সমুদ্র স্রোত সৃষ্টি কী করে হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এখানে বলা হয় যে যে 0 ডিগ্রির কাছাকাছি অংশ, সেখানের মধ্যে কি হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চল, এবং তার থেকে দূরে সেই অংশের মধ্যে থেকে আসা যে সকল সমুদ্রের ঢেউগুলো আসবে, স্রোত বলতে সাধারণত ঢেউ হিসাবে যদি আমরা বুঝি তাহলে সুবিধা হবে। সেই ঢেউগুলো কী হবে, সেগুলো গরম হবে। তেমনি যদি কোনো একটা জলের স্রোত সেটা দক্ষিণ দিক থেকে আসছে, মানে একদম মেরু অঞ্চল থেকে আসছে, তাহলে সেটা ঠান্ডা হবে, তাই না। এইবার কী হয় না, বিভিন্ন ধরনের যে স্রোতগুলো বিভিন্ন দিক থেকে আসবে। এবার
এই স্রোতগুলো বুঝতে গেলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে নিরক্ষরেখার কাছে কী হবে, আমাদের আয়ন বায়ু প্রবাহিত হবে। অ্যাকচুয়ালি আয়ন বায়ু যেদিক থেকে প্রবাহিত হোক না কেন, আয়ন বায়ু কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে জিনিসগুলোকে নিয়ে যাবে। তেমনি তার সাথে সাথে কী হবে, যে জলের স্তর থাকবে সেটাও পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার কী হবে, এখানের মধ্যে ধাক্কা খাবে, বিভিন্ন জায়গা থাকবে সেখানের মধ্যে ধাক্কা খাবে। এবার এই ধাক্কা খাওয়ার কারণে বিভিন্ন দিকে এই জলস্রোতগুলো প্রবাহিত হবে। ঠিক সেভাবে যদি আমরা দক্ষিণ দিকে যাই তাহলে কি দেখতে পাবো, এই মকর ক্রান্তি রেখার কাছাকাছি পশ্চিমা বায়ুর প্রভাব দেখতে পাবো। অর্থাৎ কিনা পশ্চিমা বায়ু কোথা থেকে প্রবাহিত হবে, পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে, এবং সেটা কোন দিকে যাবে, পূর্ব দিকে যাবে। মেনলি এরকমভাবে মনে রাখলে কিন্তু সুবিধা হয় যে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পূর্ব দিকে যাবে। এবার যখন পূর্ব দিকে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি এই পূর্ব দিকে এখানে হোক কিংবা এখানে হোক, এগুলোতে কী হবে, ঠান্ডা স্রোতের সৃষ্টি হবে। আমরা যখন আগে পড়ছিলাম এখানে আটাকামা হোক বা যে কী নাম বললেন আপনি, প্যাটাগোনিয়া হোক, সেই জায়গাগুলোতে কী হচ্ছে না ঠান্ডা স্রোতের এখানের মধ্যে প্রভাব পড়ছে। তেমনি এখানের মধ্যে যে ব্রাজিল হচ্ছে সেখান থেকে কী হবে, উত্তর দিক থেকে আসা স্রোতগুলো গরম হবে। মানে মোট কথা হচ্ছে নিরক্ষরেখার কাছ থেকে সমুদ্র স্রোত ব্রাজিলের কাছে আসছে। তেমনি একই দিকে একই জায়গায় অবস্থান করা বিভিন্ন জায়গার মধ্যে কী হচ্ছে, এদিক থেকে নিচের দিক থেকে স্রোতগুলো যাচ্ছে। এভাবে মনে রাখলেও হয়ে যাবে, কারণ বিষয়গুলো হচ্ছে পুরো চ্যাপ্টারটা এখানে দেওয়া নেই, সমুদ্র স্রোতের প্রভাব দেওয়া আছে শুধুমাত্র। এটা আমরা শুধুমাত্র সমুদ্র স্রোতের প্রভাব করবো। এবার যেখানে উষ্ণ স্রোত বইবে তখন কী হবে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে, ঠান্ডা কমে যাবে। তেমনি যেখানে ঠান্ডা স্রোত বইবে সেখানে ঠান্ডা বেড়ে যাবে, তার ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে। কেন হবে, কারণ গরম বাড়লে কী হবে, উষ্ণতা বাড়লে হচ্ছে কী হবে, ওখানের মধ্যে জলীয় বাষ্প থাকবে এবং জলীয় বাষ্পগুলো সম্পৃক্ত হয়ে বৃষ্টি ধারণ ক্ষমতা হবে। কিন্তু এখানের মধ্যে ঠান্ডা স্রোত হলে কী হবে, বায়ুও ঠান্ডা হয়ে যাবে, জলধারণ ক্ষমতা এটা আরও বেড়ে যাবে, অর্থাৎ কিনা শুষ্ক থাকবে। তো সেম বলছে এখানের মধ্যে সমুদ্র স্রোতের প্রভাব দেখতে পাওয়া যায় যে একই অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও এই যে ব্রাজিল রয়েছে এবং সেখানের মধ্যে উষ্ণ ব্রাজিল স্রোত রয়েছে এবং মহাদেশের পূর্ব দিকে, তার কারণে কী হচ্ছে, আমাদের এখানের মধ্যে আমরা দেখতে পাবো উষ্ণ। তেমনি শীতল পেরু স্রোতের জন্য কী হবে, পশ্চিম দিকে যে জলবায়ুটা রয়েছে সেটা কিনা ঠান্ডা হয়ে যাবে। একই অক্ষাংশে অবস্থান করছে তবুও পূর্ব দিকে গরম এবং পশ্চিম দিকে ঠান্ডা হবে। এবার আসছে বায়ু প্রবাহের কথা। এই মহাদেশের পশ্চিম প্রান্তে যে আটাকামা মরুভূমি আছে, আচ্ছা এটাকে এখান থেকে দেখায়, এই যে আটাকামা মরুভূমির কথা বলছে, তাই না, সেখানে মরুভূমি সৃষ্টি হচ্ছে। এবার দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধা পেয়ে এই পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত করছে। আমরা আগেও পড়েছিলাম, আগে পড়বার সময় বলছিলাম যে দিক থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে যে বায়ুটা আসছে সেখানে কী হচ্ছে, এখানের মধ্যে বৃষ্টিপাত ঘটাবে দক্ষিণ পূর্ব দিক থেকে আসা বায়ু, এবং বাকি দিকগুলোতে কী হবে, এখানের মধ্যে তার জন্য বৃষ্টি ছায়া অঞ্চলের জন্য আন্দিজ পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটানোর পর পশ্চিম ঢালে দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে। তাই তো এখানের মধ্যে মোট কথা আন্দিজ পর্বতে বৃষ্টিপাত ঘটানোর কারণে এই যে আমাদের আটাকামা মরুভূমি আছে সেখানের মধ্যে বৃষ্টি ছায়া শুরু হবে। তাছাড়া বৃষ্টি ছায়া অঞ্চল, এছাড়া আমরা এখানে বলছিলাম এখানে সমুদ্র স্রোত যেটা আছে ঠান্ডা সমুদ্র স্রোতটা রয়েছে, মেরু স্রোত, সেগুলোর জন্য। তো মোট কথা এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কারণ, যার কারণে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের জলবায়ু। ঠিক আছে, এই দিকগুলো আমরা করলাম। এবার এই জলবায়ুগুলো বুঝতে হবে, জলবায়ুগুলো বুঝতে আমরা কী করবো, ম্যাপ দেখব। এক সেকেন্ড, এই ম্যাপটা দেখে আমরা এটা বুঝবার চেষ্টা করব। এবার প্রথমে আসছে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আমরা দেখবো নিরক্ষরেখার কাছাকাছি অংশের মধ্যে জলবায়ু হবে কীরকম, বৃষ্টিপাত বেশি হবে, আমরা জানি নিকটবর্তী অঞ্চলে কি নিরক্ষরেখার চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যাবে। আমরা আগে পড়ছিলাম সেলভা অরণ্য দেখতে পাওয়া যাবে। অ্যামাজন নদী থাকবে এইখানে, আর আমরা দেখতে পাবো এখানে এই দিক দিয়ে অ্যামাজন নদী যাচ্ছে, উপর দিকে যাচ্ছে ওরিনোকো নদী, এবং তার ফলে এখানের মধ্যে ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এই জায়গাগুলো, সুরিনাম, এসব জায়গাগুলোর মধ্যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখতে পাচ্ছি। সারা বছর কী হবে, উষ্ণ আর্দ্র থাকবে, প্রতিদিন বৃষ্টি হবে, কোনো ঋতু পরিবর্তন হবে না। এগুলো আগেও আমরা পড়েছিলাম। এখানে কী কী গাছ দেখতে পাওয়া যাবে কিনা, চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যাবে, রোজউড হোক, আয়রন হোক, ব্রাজিল নাট, বাঁশ, এসব গাছগুলো, এবং সেগুলো কী হবে, খুব ঘন হবে এবং তার ফলে কী হবে, চাঁদোয়া সৃষ্টি করবে বা ক্যানোপি সৃষ্টি করবে। তো এখানের মধ্যে সূর্যালোক পৌঁছাবে না, তাই এখানে কী বলা হবে, গোধূলি অঞ্চল বলে ডাকা হয়। এই অঞ্চলটাকে রিজন অফ টুয়াইলাইট বা গোধূলি অঞ্চল বলে এই অংশটাকে ডাকা হবে। এবার এর থেকে আমরা উত্তর দিক এবং দক্ষিণ দিকে যাব।
কী হবে, বৃষ্টিপাত কমে যাবে। এই যে অংশটা হোক সাবানা জলবায়ু, এখানে সাবানা জলবায়ু, এখানের মধ্যে গ্রান চাকো হোক, ক্যাম্পোস হোক বা এখানে ল্যানোস হোক, এই সমস্ত জায়গায় কী হবে, তৃণভূমি সৃষ্টি হবে। এবার বৃষ্টিপাত কমে যাচ্ছে, অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি উচ্চভূমিও রয়েছে, এখানে গায়না, তারপর ব্রাজিল উচ্চভূমি এখানে ছিল। তো এই সমস্ত জায়গায় কী হবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। প্লাস এখানে কী হচ্ছে, আমরা দেখলাম নদী আছে, অরিনকো নদী হোক কিংবা এখানের মধ্যে লা প্লাটা নদী হোক, সমস্ত এই দিক দিয়ে আস্তে আস্তে মানে ওই আশেপাশের অংশই হচ্ছে। তার ফলে কী হচ্ছে, এখানে গ্রীষ্মকালে উষ্ণ এবং আর্দ্র এবং শীতকাল শীতল এবং শুষ্ক হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমাদের এখানে হয় ঠিক সেরকমই বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হবে। এখানে যে সাভানা তৃণভূমি সৃষ্টি হবে। এবার তৃণভূমি সৃষ্টি হবে মানে কি, মানে এখানে পশুপালন হবে এবং এখানের মধ্যে নিরক্ষরেখা থেকে খুব বেশি দূরে সেরকমও নয়। তার এখানের মধ্যে বৃষ্টি যেটা হবে সেটা একটু হলেও বেশি হবে, মানে খুব বেশি কম হবে না। তো এখানে আমরা যে ঘাসগুলো দেখতে পাবো সেগুলো লম্বা হবে, প্রায় 4 মিটার বলা হচ্ছে এখানে, এবং বিভিন্ন ধরনের গাছ যেমন শাল, সেগুন এইসব গাছগুলো দেখতে পাবো। এবার আমরা দেখতে পাবো ক্রান্তীয় জলবায়ু সার্বিক উদ্ভিদ। উষ্ণক্রান্তীয়, এবার উষ্ণক্রান্তীয় কেন বলা হচ্ছে, এক তো হচ্ছে আমাদের এখানে নিরক্ষরেখা মকরক্রান্তি রেখার মাঝখানে অবস্থিত, এটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে এবং এই অংশের মধ্যে উষ্ণতা বেশি থাকে, তাই উষ্ণক্রান্তীয় জলবায়ু অঞ্চল। এবার আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে ব্রাজিলের পূর্ব দিক অংশ, সেখানের মধ্যে এই দেখতে পাওয়া যাবে। পূর্ব দিক থেকে আগত এবার আমরা জানি আয়ন বায়ু কী হবে, প্রবাহিত হবে এবং তার ফলে কী হবে, এখানের মধ্যে বৃষ্টিপাত হবে, গ্রীষ্মকালে মানে বৃষ্টিপাত হয়ে থাকবে। শাল, সেগুন, জারুল, মেহগনি এইসবগুলো এখানের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবার আমরা যাব মরু অঞ্চল, ক্রান্তীয় মরু এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে। ক্রান্তীয় মরু জলের এবং স্বাভাবিক উদ্ভিদ। মরু অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া যাবে মানে কি, এখানের মধ্যে যেমন আটাকামা মরুভূমি রয়েছে সেই অংশ দেখতে পাওয়া যাবে। মরু অঞ্চলে কী দেখতে পাওয়া যায়, আমরা জানি শুকনো শুকনো গুল্ম, কাঁটা জাতীয়, ঝোপঝাড় জাতীয়, ক্যাকটাস জাতীয় গাছপালা দেখতে পাওয়া যাবে এবং খুব উষ্ণ হবে গ্রীষ্মকালে এবং খুব শীতকাল হবে মরুভূমিতে যেরকম হয়। এই অঞ্চলটি পৃথিবীর সবথেকে শুষ্কতম অঞ্চল। এবার এখানে আমরা আবার নাম ভাগ করে দেখতে গেলে হবে, ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে 37 ডিগ্রি উত্তর দক্ষিণের মধ্যে এবং এখানের মধ্যে জলবায়ু অঞ্চল। মরু আছে, মরুভূমি মানে কীরকম, শুষ্ক মরুভূমি অঞ্চলটা, তার ফলে কী হবে, গরম হবে খুব বেশি। এবার আসছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, জলবায়ু অঞ্চল। ভূমধ্যসাগরীয় যত জায়গায় পড়েছিলাম আমরা সব জায়গায় শুনেছিলাম যে শীতে বৃষ্টি হয়, গ্রীষ্মে শুষ্ক থাকে, এখানেও তাই হচ্ছে। এই অঞ্চলটা যদি আমরা ভালো করে দেখি, লক্ষ্য করে দেখি, তাহলে চিলি অন্তর্গত যে আটাকামা মরুভূমি এর দক্ষিণ দিকে এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এবং শীতকালে যে বৃষ্টি হবে, গ্রীষ্মকালে শুষ্ক থাকবে, শীতকালে বলছে মাঝারি বৃষ্টি হবে, খুব বেশি বৃষ্টি হবে। শীতকালে গ্রীষ্মকালে কী হবে, গাছের পাতা ঝরে পড়বে, তাই না? এছাড়া লম্বা মূল হবে, মোমযুক্ত পাতা হবে, ঝোপঝাড় জাতীয়, ক্যাকটাস জাতীয় গাছ হবে, এগুলো সব আমরা পড়েছি কিন্তু আগে। মানে মোট কথা জলবায়ু চ্যাপ্টারটা যদি আমরা জানি, বৃষ্টিপাতের পরিমাণ কীরকমভাবে পরিবর্তন হচ্ছে জানি, 3 নাম্বার হচ্ছে যে বৃষ্টি ছায়া অঞ্চল কোথায় হচ্ছে সেগুলো জানি, এবং আমরা জানি যদি বায়ু কীভাবে প্রবাহিত হচ্ছে, আয়ন বায়ু হোক কিংবা পশ্চিমা বায়ু হোক, তাহলে কিন্তু আমরা জলবায়ু বিষয়টাকে খুব সহজে বুঝে ফেলতে পারি। এখানেও ঠিক তাই হচ্ছে। এবার আমাদের বলা হচ্ছে শীতল সামুদ্রিক জলবায়ুর কথা, যেটা কিনা এখানের মধ্যে বলা আছে। এবার আমরা দেখেছিলাম এখানে যাচ্ছে পেরু স্রোত, তাই এখানের মধ্যে কী হচ্ছে, এই জলবায়ু অন্তর্গত হচ্ছে দক্ষিণ চিলির অংশ এবং এখানের মধ্যে সামুদ্রিক অংশ, এবং তার ফলে কী হবে, নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন জলবায়ু হবে এবং সারা বছরই সমভাবাপন্ন হলেও কী হবে, দক্ষিণ দিক থেকে আসে শীতল, তাই না, ঠান্ডা ঠান্ডা জায়গা হবে। তো সারা বছর সমভাবাপন্ন হবে, চিরসবুজ এবং পর্ণমোচী গাছের মিশ্র বনভূমি দেখতে পাওয়া যায়। কেননা কি, এটা সমুদ্রের ধারে অবস্থিত, তাহলে বৃষ্টিপাতও হবে। এবার নাতিশীতোষ্ণ যে তৃণভূমি জলবায়ু সার্বিক উদ্ভিদ, এই যে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল, পম্পাস যেটাকে বলছে, এই জায়গাটা বলছে কী বলা হচ্ছে না, আর্জেন্টিনা উরুগুয়ের উত্তর পূর্বাংশের পম্পাস তৃণভূমি এই জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ু সমভাবাপন্ন এবং গ্রীষ্মকাল বেশ উষ্ণ হয়ে থাকে, গ্রীষ্মের সময় উষ্ণ হবে। এবার এখানের মধ্যে নাম ভাগ করছি আমরা, সুবিধা হবে। নাতিশীতোষ্ণ তৃণভূমি, না শীত না উষ্ণ, এই অংশটা কোথায় দেখতে পাওয়া যায় না, এই যে 37 ডিগ্রি উত্তর দক্ষিণ তার থেকে বেশি অক্ষাংশে, সেই 63 ডিগ্রি পর্যন্ত, সেটা বলছে নাতিশীতোষ্ণ অঞ্চল। সেই নাতিশীতোষ্ণের মধ্যে তৃণভূমি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে বৃষ্টিপাত
কম হচ্ছে, তাই এখানে তৃণভূমি দেখতে পাওয়া যাবে। এবার এখানে পরিমাণে বলছে তৃণভূমিগুলোয় সাভানা তৃণভূমির মতন লম্বা নয়, অর্থাৎ কিনা এখানের মধ্যে সাভানা থেকে একটু বেশি কম বৃষ্টি হবে। অবশ্যই বোঝা যাচ্ছে, কারণ এখানের মধ্যে নিরক্ষরেখা যাচ্ছে, নিরক্ষরেখা দূরের দিকে, তাই এখানে বৃষ্টিপাত আরও কমে যাবে। তার ফলে কী হবে, ছোটো ছোটো ঘাস হবে, বড় ঘাস হবে না। এবার বলছে নাতিশীতোষ্ণ মরু জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। আবার ভাগ করছি নাতিশীতোষ্ণ অঞ্চল, অর্থাৎ কিনা ৩৫ ডিগ্রির থেকে বেশি ৬৬ ডিগ্রি পর্যন্ত নাতিশীতোষ্ণ। এবার এটা হচ্ছে মরু জলবায়ু। মরু মানে কি, মরুভূমি হবে, মানে বৃষ্টিপাত খুবই কম হবে, কাঁটা জাতীয় গাছ দেখতে পাওয়া যাবে। এবার আমরা যদি পড়ি তাহলে এই জায়গাটা আমরা পড়েছিলাম প্যাটাগোনিয়া অঞ্চল। সেই জায়গার মধ্যে এখানের মধ্যে বলা হচ্ছে যে এখানে গ্রীষ্মকাল উষ্ণ হবে, শীতকাল শীতল হবে পশ্চিমা বায়ুর কারণে। এবার পশ্চিমা বায়ু মানে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে বইবে, তাই না? পশ্চিমা বায়ু সবসময় মনে রাখতে হবে পশ্চিম থেকে পূর্ব দিকে বইবে, যদি দিকও মনে না রাখা যায় তাহলে। কেননা দিকগুলো সত্যি পরীক্ষার সময় বা কোনো সময় মনে রাখতে প্রবলেম হয় যদি বারবার প্র্যাকটিস করা না হয়। তবে আমরা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে বলবো পশ্চিমা বায়ু কোন দিক থেকে আসে, পশ্চিম দিক থেকে আসে পূর্ব দিকে। এবার কী করবে, এখানের মধ্যে যে আন্দিজ থাকবে সেখানে ধাক্কা খাবে, এখানের মধ্যে বৃষ্টির ছায়াঞ্চল সৃষ্টি করবে, তারপরে এখানে বৃষ্টি কম হবে। আগেকার মতো এখানের মধ্যে ঝোপঝাড় কাটা জাতীয় ঘাস জাতীয় জিনিস যায়, মানে গাছপালা সব দেখতে পাওয়া যাবে। সাধারণ ব্যাপার, মরু অঞ্চল কাটা ঝোপঝাড় দেখতে পাওয়া যাবে, তাই না? এবার আমরা যাচ্ছি পার্বত্য অঞ্চল। এত বড় পর্বত দেখলাম, সেখানের মধ্যে কিছু না কিছু গাছ তো জন্মাবে। সেখানে কী ধরনের গাছ জন্মাচ্ছে বলছে, সমগ্র মহাদেশের উত্তর থেকে দক্ষিণ দিকে আন্দিজ পার্বত্য অঞ্চলের মধ্যে এই ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়। এই অঞ্চল উচ্চ অংশে অতি শীতল জলবায়ু এবং পর্বতের পাদদেশ অঞ্চলে অপেক্ষাকৃত কম উষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যাবে, তাই না? উপরে যাবো তত উপরে যায় আমরা জানি উষ্ণতা কমে যায়, উঁচুতে কী হবে, উষ্ণতা খুব কমে যাবে, শীতল হবে। তেমনি যখন আমরা পর্বতের নিচের দিকে চলে আসবো তখন সেখানে উষ্ণতা অপেক্ষাকৃত হলেও বেড়ে যাবে। অধিক উচ্চ স্থানে কী হবে, লাইকেন মস এসব জিনিসপত্র জন্মাবে, এবং নিচের দিকে কী হবে, নিচের দিকে পর্ণমোচী গাছ দেখতে পাওয়া যাবে। তো এটাই হচ্ছে আমাদের জলবায়ু অঞ্চল। মানে মোট কথা জলবায়ুর জন্য, জলবায়ু বুঝবার জন্য নাম ভাগ করতে হবে। যেমন যে জায়গাগুলোতে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল, প্রান্তীয় অঞ্চল হয়ে যাবে, সেখানে কীরকম বৃষ্টিপাত হবে, কীরকম ধরনের গাছ জন্মাবে সেখান থেকে বোঝা যাবে। তেমনি পর্বতের উপরে এক ধরনের গাছ জন্মাবে, যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা কমবে, সেই হিসাবে গাছের পরিমাণ কমবে বাড়বে। এছাড়া প্রান্তীয় জলবায়ু অঞ্চল যখন দেখবো তখন প্রান্তীয়টাকে ভাগ করতে পারবো যে ৩৭ ডিগ্রি উত্তর থেকে দক্ষিণের মধ্যে অবস্থান করবে। তেমনি নাতিশীতোষ্ণ বলে আমরা বুঝতে পারবো যে আমাদের ৩৭ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, তার থেকেও বেশি যে অংশ, মানে ৬৬ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ পর্যন্ত ওই অংশ থেকে ৩৭ ডিগ্রি উত্তর থেকে ৬৬ ডিগ্রি উত্তর এবং ২৩.৫ ডিগ্রি দক্ষিণ থেকে ৬৬ ডিগ্রি দক্ষিণ, এই সমস্ত অংশগুলোতে দেখতে পাওয়া যায়। তো মোট কথা নামগুলো ভাগ করতে পারলে কিন্তু আমরা মনে রয়ে যাবে। এবার মিনিট, এগুলো ছিল আমাদের জলবায়ু অঞ্চল। এবার এগুলোর মধ্যে আমাদের দুটো অংশ নিয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, যেগুলো আমাদের দুটোকে পড়তে হবে। প্রথমত বলা হচ্ছে আমাদের যে অংশ সেটা হচ্ছে সেলভা। সেলভা আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত, আমাজন অঞ্চলের কাছে যে জঙ্গলটা রয়েছে, মানে বন রয়েছে, সেই জায়গাটা আমরা বলছি সেলভা। এবার সেখানে কী হবে, মানে নিরক্ষরেখার কাছাকাছি প্রচুর বৃষ্টিপাত। এর মধ্যে বলা হচ্ছে বার্ষিক গড় উষ্ণতা ২৫ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি, বৃষ্টিপাত ২৫০ থেকে ৩০০ সেন্টিমিটার এবং কোনো কোনো স্থানে ১,০০০ সেন্টিমিটারও বেশি। ঘন চিরহরিৎ বনভূমি দেখতে পাওয়া যাবে। বৃহত্তম নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য হচ্ছে এই অরণ্য, ঠিক আছে? এবং এখানে ভারতের থেকে ডবল, ভারত যতটা আয়তনে তার থেকেও দ্বিগুণ, ভারত উপমহাদেশের দ্বিগুণেরও বেশি অঞ্চল জুড়ে এই অরণ্য বিস্তার করছে। এটাকে সেলভা চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হচ্ছে, মানে এই আমাজন নদীর কাছাকাছি অংশগুলো, ঠিক আছে? আমরা আগের ছবিতে দেখেছিলাম। এবার গাছগুলো বড় হবে, গাছের পাতা বড় হবে, গাছগুলো বড় হয়ে উপর দিকে উঠবে এবং সেখানের মধ্যে কী সৃষ্টি করবে, ক্যানোপি বা চাদর সৃষ্টি করবে। এছাড়া নিচের দিকে পরজীবী গাছ প্রচুর জন্মাবে, সূর্যের আলো পেতে কী করবে, গাছের উপর বেয়ে উঠবে। এবং যেহেতু নিচে পর্যন্ত আলো পৌঁছাবে না, তাই তলদেশ স্যাঁতস্যাঁতে হবে, প্রকৃতির হবে দুর্গম অপ্রবেশ্য সেলভা অরণ্যতে, সেখানে ফান, ছত্রাক, শৈবাল এসবও জন্মাবে, তাই না? এছাড়া অনেক ধরনের বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা, মাকড়সা, মাছি, মাংসপেশী পিঁপড়ে, মাংসাশী পিঁপড়ে, অর্থাৎ কিনা যে পিঁপড়েরা মানুষকেও খেয়ে ফেলতে পারে, এত এরকম হতে পারে, ঠিক আছে? পিঁপড়েরা, তো সেই ধরনের প্রজাতির যে পিঁপড়ে সেগুলো এখানে পাওয়া যাবে। রক্তচোষা বা দুর্যোগ এই সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে। মানে মোট কথা অনেক খতরনাক পশু দেখতে পাওয়া যাবে। মাংসাশী পিরানহা, মাছ, কুমির এগুলো দেখতে পাওয়া যাবে। এনে সেলভা অরণ্যের ব্যাপারে আরও কিছু বলছে যে অবস্থান যদি আমরা দেখি, তো ব্রাজিলের মধ্যে 7% অংশ, পেরুর মধ্যে 13%, কলম্বিয়ার মধ্যে 10%, ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়না,
এবং সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এই অংশের মধ্যে রয়েছে। এখানে প্রায় 55 কোটি বর্গ কিলোমিটার জুড়ে, এবং প্রায় জীবন্ত যতগুলো প্রজাতি আছে পৃথিবীর তার 10%-এরও বেশি এখানের মধ্যে বসবাস করছে। 20% যে অক্সিজেনের জোগাড় এখানে দেওয়া এখান থেকে আসে, তাই পৃথিবীর ফুসফুসও বলা হয়। ফুসফুস কী করে? অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে বাইরে বের করবার জন্য মানে কাজ করে থাকে। তো সে ঠিক সেরকম অক্সিজেন নিচ্ছে না, তো অক্সিজেন দিচ্ছে পৃথিবীকে, তাই পৃথিবীর ফুসফুস বলা হচ্ছে। এবার 2.5 লক্ষ পতঙ্গ, 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল হচ্ছে এই অ্যামাজন। তো বর্তমানে অ্যামাজন অনেক ধ্বংসপ্রাপ্ত হয়েছে, অনেক গাছ কাটা হয়, এবং তাছাড়াও কিছু বছর আগে, কিছু সময় আগে যদি আমরা জানি তাহলে খবরেও ছিল যে দাবানলের কারণে অনেকে মারা যায়, অনেক পশু পাখি। তো এগুলো পৃথিবীর জন্য, আমাদের পরিবেশের জন্য প্রচুর ক্ষতিকারক। অ্যামাজনের জঙ্গলকে আমাদের রক্ষা করা, সেলভা যে চিরহরিৎ বৃক্ষের বনভূমি, এটাকে রক্ষা করা আমাদের পৃথিবীর জন্য খুবই জরুরি, তাই এটা অনেক ইম্পর্টেন্স রাখে। তাছাড়াও এত প্রজাতি এখানে থাকে, সেটা একটা বিষয়। এবার আমাদের করতে হবে দক্ষিণ আমেরিকার পম্পাস নদী। ওকে, এই অংশটা হচ্ছে পম্পাস। পম্পাস হচ্ছে অ্যাকচুয়ালি স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এই অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে পরিচিত, এবং তৃণভূমি অঞ্চলে আর্জেন্টিনা উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থান করছে, এবং দেখতে অনেকটা আধখানা চাঁদের মতো। তো আমরা পম্পাস মানে লা প্লাটা নদী দেখেছিলাম, তার এই যে লা প্লাটা নদী, এই নদীর আশেপাশে কিন্তু অবস্থান করছে। ওকে, এবার আর্জেন্টিনা উরুগুয়ে প্রায় সমগ্র অংশ নিয়ে এই তৃণভূমি অঞ্চল গঠিত হয়েছে, এবং ব্রাজিলের দক্ষিণের সামান্য অংশও এর অন্তর্গত। এই তৃণভূমি প্রায় 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি, এখানে 30 হবে, এবার এখানে হবে 38 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বলছে, পূর্ব দিকে আচ্ছা, পূর্ব দিকে হচ্ছে 54 ডিগ্রি, পশ্চিম থেকে 65 ডিগ্রি যে পশ্চিম দ্রাঘিমা, সেখানে পর্যন্ত অবস্থান করছে। এই তৃণভূমি অঞ্চলে উত্তরে গ্রান চাকো সমভূমি রয়েছে, এবং ব্রাজিল উচ্চভূমি রয়েছে। অবশ্যই গ্রান চাকো সমভূমি, ব্রাজিল উচ্চভূমি, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে প্যাটাগোনিয়া মরুভূমি, এবং পশ্চিমে আন্দিজ পর্বতে বাংলাদেশ অঞ্চল অবস্থান করছে। যদি আমরা ভালো করে দেখি ছবিতে, এখানে সুবিধা হবে আরও। এই যে পম্পাস সমভূমি রয়েছে, উত্তরে রয়েছে ব্রাজিল, গ্রান চাকো, এদিকে রয়েছে আন্দিজের পাদদেশ, এদিকে রয়েছে প্যাটাগোনিয়া, এদিকে রয়েছে আটলান্টিক। ওকে, এবার হচ্ছে আমাদের ভূপ্রকৃতি এবং নদ নদী। এখানে আমরা বললাম লা প্লাটা নদী প্রবাহিত হবে, এখানের মধ্যে তার কারণে কী হবে? পলি মৃত্তিকা জমা হবে, বায়ু দ্বারা বাহিত লোয়েস মৃত্তিকা আসবে, এবং এখানে কোথাও কোথাও ছোটো ছোটো পাহাড় টিলাও দেখতে পাওয়া যাবে। সমগ্র পম্পাস অঞ্চল জুড়ে কী হবে? পশ্চিমে আন্দিজের পাদদেশ রয়েছে, পূর্ব দিকে আটলান্টিক রয়েছে, তাই ফলে কী হবে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল যাবে, অবশ্যই আন্দিজ উঁচু, আটলান্টিক নিচু, তাই পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল থাকবে। পারানা এবং প্যারাগুয়ে এই দুটি হচ্ছে এখানে প্রধান দুটি নদী, এবং এই দুটি নদীর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ার্স শহরের কাছে উরুগুয়ের সাথে মিলিত হয়ে লা প্লাটা নদী নামে আটলান্টিক মহাসাগরে পড়ছে। তাই আমরা যখন নদীটা পড়ছিলাম তখন হচ্ছে কি এই দুটো নদী মিলছে পড়েছিলাম, সেটা ওই আর্জেন্টিনার রাজধানী, যাটা হচ্ছে বুয়েনস এয়ার্স, এই শহরের কাছে কিন্তু মিশছে। ওই ডামটা ওখানে ছিল না, এখানে দিয়েছে। ঠিক আছে, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের কথা বলেছে। এই অঞ্চলে সমুদ্রের নিকটবর্তী হচ্ছে, তার কারণে এখানে কী হবে? জলবায়ু আরামদায়ক হবে। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রি, এবং শীতকালে সেটাই 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার গড়ে। এবং এইখানের মধ্যে বলছে পশ্চিম দিক থেকে তুলনায় পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি হবে, এবং এখানে এটা কেন হচ্ছে সেটা বুঝতে হবে। একটা হচ্ছে এখানে যেহেতু পশ্চিমা বায়ুর প্রভাব দেখতে পাওয়া যাবে, তাই এখানের মধ্যে বলা হচ্ছে পশ্চিম দিক থেকে, আরেকবার করি। হ্যাঁ, যেহেতু পশ্চিম বায়ুর প্রভাব থাকবে, তার জন্য এখানে কী হচ্ছে? এখানে পর্বত রয়েছে, এইদিকে বৃষ্টি কমে যাবে, তাই না? বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হবে। কিন্তু এদিকে কী হবে? এদিকে সমুদ্রের যে প্রভাবটা সেদিকে পূর্ব দিকে পড়বে, সমুদ্র বায়ুর প্রভাব, তার ফলে কী হবে? এখানের মধ্যে বৃষ্টিপাত হবে, পূর্ব দিকে বেশি বৃষ্টি হবে, পশ্চিম দিকে তাই কম বৃষ্টি হবে, যেহেতু পশ্চিম দিকটা কী হচ্ছে? বৃষ্টির ছায়া অঞ্চল, এবং পূর্ব দিকটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি অঞ্চল। ঠিক আছে, এবারে বলছে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হবে, আর পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি হচ্ছে, তাই ছোটো ছোটো গাছও হবে, তাই না? যেমন হচ্ছে পপলার, ইউক্যালিপটাস, এসব গাছগুলো বর্তমানে তৃণভূমি অঞ্চলে অধিকাংশ পরিবহন এবং কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে।
এখানে কৃষিকাজের ব্যাপারে বলা হচ্ছে যে কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা পরিণত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানে মেন যেটা চাষ হয় সেটা হচ্ছে গম। আর্জেন্টিনার মতো এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় এখানের মধ্যে যে গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এবং উন্নত প্রথায় কৃষি কাজ করায় এখানে উৎপাদন বেশি হবে এবং পম্পাস তাই দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। এবার গম চাষের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে আমরা শীতকালে কিন্তু গম চাষ করি ভারতবর্ষের মধ্যে, অর্থাৎ কিনা এটা রবি শস্য, অর্থাৎ কিনা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দরকার, খুব বেশি বৃষ্টিপাত হলে সমস্যা, অল্প বৃষ্টিপাত হতে হবে, পরিমাণ মতো বৃষ্টিপাত হতে হবে, আর তুষারপাত হলে খারাপ। তো এখানে আমরা যদি দেখি তাহলে এখানের মধ্যে জলসেচের ব্যবস্থা থাকবে, উন্নত কৃষি পদ্ধতি থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ মানে মাঝারি, এবং তারপর যদি আরও লাগে তাহলে সেচের ব্যবস্থা করবে। তো মোট কথা এইসবের কারণে কি হবে, ভালো চাষ করছে, তাই এটা হচ্ছে শস্য ভাণ্ডার। পশুপালনের ব্যাপারে বলেছে যে পম্পাস অঞ্চলে পশুপালনের উপযোগী, এখানকার পশুচারণ ভূমিকে এস্টেন্সিয়া বলা হয়ে থাকে। আর অধিবাসীরা সাধারণত মাংস এবং দুধের জন্য পশুপালন করে থাকে এবং পূর্ব দিকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু এবং দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাত অঞ্চলে ভেড়া পালন করা হয়ে থাকে। আন্দিজ পর্বতের পাদদেশে যেটা যে কর্ডোবা অঞ্চলে দুগ্ধ শিল্পের জন্য এই অংশটি বিখ্যাত। এখানে যদি দুগ্ধ উৎপাদনে ভালো হয় তাহলে কি এখানের মধ্যে ভালো প্রজাতির গরু এখানে রাখা হবে। তো সেখানে বলছে দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয় এবং বুয়েন্স এয়ার্স যেটা কিনা আর্জেন্টিনার যে আমি বললাম রাজধানী, সেখানের মধ্যে দক্ষিণ পূর্ব অংশেই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। এবার এখানের মধ্যে বলছে আর্জেন্টিনার প্রায় 40% ভেড়াই হচ্ছে বুয়েন্স এয়ার্স প্রদেশে প্রতিপালন করা হয় এবং প্রচুর পরিমাণে গো মাংস, মাখন, পনির, চিজ, পশম, চন্দ্রা, চর্বি বিদেশে রপ্তানিও করা হয়। মাংস রপ্তানিতেও কিন্তু পম্পাস তথা আর্জেন্টিনার পৃথিবীতে প্রথম স্থান অধিকার করছে। এবার খনিজ সম্পদ এবং শিল্পের ব্যাপারে বলছে। এখানে খনিজ সম্পদ তেমন পাওয়া যায় না, এখানে বড় কোনো শিল্পও তাই গড়ে ওঠেনি। এখানে পশুজাত এবং কৃষিজাত দ্রব্য পাওয়া যায়। এগুলিকে ভিত্তি করে কী করবে তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ এবং শিল্প যতগুলো গড়ে উঠবে এদেরকে ঘিরেই উঠবে। যেমন হতে পারে গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, চিজ, দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প এখানে গড়ে উঠবে। কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প কিন্তু এখানে গড়ে উঠেছে। এর সাথে সাথে আমাদের দক্ষিণ আমেরিকা কিন্তু শেষ হচ্ছে। এই চ্যাপ্টারগুলো খুবই বড় হয়, মানে উত্তর আমেরিকা চ্যাপ্টারটাও বেশ বড় ছিল, এটাও অনেক বড় চ্যাপ্টার। আর তাছাড়াও এখানের মধ্যে মূল কথা হচ্ছে যে কোন দিক থেকে কোন বায়ু পরিচালিত হচ্ছে সেই জন্য বৃষ্টিপাতের যে পরিবর্তন হচ্ছে এই জায়গাটা কিন্তু করতে হবে। আর বাকি সমস্ত অঞ্চলগুলো এখান থেকে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা অংশ। এর সাথে এটাও শেষ হচ্ছে।